বাংলাদেশের সফল নারী উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিগার সুলতানা, যিনি হস্তশিল্প এবং ফ্যাশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনি খাদ্য খাতে সিদ্দিকা কবির এবং কেকা ফেরদৌসি চমৎকার তাদের ভূমিকা রেখেছেন। খাদ্যকে এবং খাদ্য যে একটা দেখার বিষয় এবং রসালো একটা জিনিস, তিনি তা পুরো বাংলাদেশ ছাড়িয়েও বাংলাদেশের বাইরে ছড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি আজকে যিনি আমাদের অতিথি, তিনি কাজ করছেন এরকম মজার মজার খাবার নিয়ে। তারই কথা আজকে, তার নানান কথা আজকে আমরা জানবো এবং তার জানা অজানা অনেক তথ্য আমরা নিব। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকার আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি রোমানা শিকদার, এবং আমার সাথে আজকে আপু আছেন। আপু হচ্ছে ফারিয়া লাফি। আচ্ছা, চমৎকার একটা নাম, একটু আনকমন বলে একটু আমার একটু বেঁচে গেছে। ফারিয়া লাফি আপু, আজকে আমরা তার জানা অজানা অনেক তথ্য জানবো এবং তার থেকে অনেক কিছু জানবার চেষ্টা করবো, যেটা আমাদের বাস্তব জীবনে অনেক উপকার আসবে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা আপু, আমি তো আমার মতো করে একটু বলেছি, আপনি হচ্ছে আপনার নাম এবং আপনি কি নিয়ে কাজ করছেন এটা একটু আমার দর্শকদের বলবেন। আমি ফারিয়া লাফি। আমি জগন্নাথ থেকে ফিজিক্সে মাস্টার্স করেছি এবং 10-12 বছর জব করার পাশাপাশি আমি হচ্ছে আমার খাবার রান্নার প্রতি খুব আগ্রহ ছিল, তো সেই থেকে আমি ফুড বিজনেসের দিকে কিছুটা কনসেন্ট্রেশন করেছি এবং ফুডের মধ্যে সবচেয়ে পছন্দের ডেজার্ট ছিল আমার কেক বানানো শেখা। তো আমি সেটার থেকেই আমি আস্তে আস্তে জবের পাশাপাশি কেক বিজনেসে মনোযোগ দিয়েছি এবং আমার পেজের নাম হচ্ছে ফারিয়াস কুকবুক, এবং সেখানে আমি হচ্ছে আমার বিভিন্ন আমার মূল আইটেম হচ্ছে ডেজার্ট, কেক, মিষ্টি জাতীয় খাবার, পায়েস, জর্দা, আফলাতুন, এই সব কিছু নিয়ে আমি কাজ করছি। দারুণ দারুণ, চমৎকার। আপু, আপনি একটু ছোট করে বলবেন যে আপনার জন্ম বেড়ে ওঠা এই জায়গাটা কোথায়? আমার জন্ম হচ্ছে পুরান ঢাকায়, আমি পুরান ঢাকার মেয়ে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুরের মেয়ে আমি। কিন্তু আমার জন্ম এবং বেড়ে ওঠা এটা পুরোটাই হচ্ছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। আচ্ছা আচ্ছা, ওখানেই আমি বড় হয়েছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমি সব ওখান থেকেই পাশ করে বের হয়েছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে আপনি হচ্ছে পুরা খাদ্য, যে পুরান ঢাকায় তো আমরা খুব মানে খাবারের আয়োজন শুনি, যে বাবার ছেলে কি বড় লোকের ছেলে বড় বাপের পোলায় খায়, মানে ইফতারির সময় তো আসলে নানান নানান নাম শোনা যায়। তার মানে আপনি হচ্ছে খাদ্য এলাকার লোক বলা যায়। আপু, একটু বলবেন সেটা হচ্ছে ছোটবেলা থেকে কি আপনি চিন্তা করতেন যে বড় হয়ে এরকম রন্ধন শিল্পী হবেন, বা ছোটবেলা আপনার কি মনে হতো যে আপনাকে মানে নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করতে হবে, এরকম কিছু কি? সত্যি বলতে ছোটবেলায় আমার খুব স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু আস্তে 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 মানে যখন আমি একটু বড় হলাম, তখন হচ্ছে আমার দোকানে যখন যেতাম নানা রকম ডিজাইনের কেকগুলো দেখে খুব ভালো লাগতো। খেতে ইচ্ছা করতো না, কিন্তু বানাতে ইচ্ছা করতো, যে আমি একদিন এরকম আসবে যে আমি এরকম ডিজাইন করে কেক বানাতে পারবো। এইটার একটা খুব শখ ছিল। আচ্ছা, চমৎকার। তার মানে স্বপ্ন হলো সত্যি ইটের পর ইট। আপু হচ্ছে ছোটবেলায় মানে এরকম যে স্কুল কলেজে যখন যেত, তার হচ্ছে এরকম দোকানে যখন কেক দেখতো আপুর মনে হতো, তো তারই ধারাবাহিকতা আপনি কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করেছেন এবং আজকে একজন সফল উদ্যোক্তা। তার হচ্ছে সফলতা, তার আপনার হচ্ছে সিগনেচার আইটেম কোনটা, যেটা আপনার সিগনেচার কি? আফলাতুন। সো আপু, আফলাতুনের রেসিপিটাকে একটু ছোট করে বলবেন, যে আমার দর্শকরা যাতে ঝট করে বানিয়ে ফেলতে পারে। আফলাতুনটা হচ্ছে মূলত হচ্ছে সুজি দিয়ে বানানো একটা কেক। সুজি, ডিম, দুধ, খুব বেশি পরিমাণে দুধ, মাওয়া, নারিকেল, এগুলো এবং ঘি, পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে এই ডেজার্টটা তৈরি করা হয়, যেটা খেতে কেকের মতো, কিন্তু এটা কেকও না, পিঠাও না। এটার নাম হচ্ছে আফলাতুন এবং এটা হচ্ছে পুরান ঢাকার একটা ফেমাস আইটেম। বাহ, চমৎকার। আচ্ছা আপু, আপনি এই রান্না নিয়ে কাজ করছেন, আপনি নিশ্চয়ই আগে কোথাও প্রশিক্ষণ নিয়েছেন? জি, আমি যখন জব করেছি, তো সেই জবের পাশাপাশি হচ্ছে আমার এই খাবারের আগ্রহটা, মানে আমার হাজবেন্ড হচ্ছে আমার মূল উৎসাহ প্রদান করেছেন। উনি হচ্ছে আমাকে বিটার কিনে দিয়েছেন, উনি হচ্ছে আমাকে ওভেন কিনে দিয়েছেন, এবং আমি যত অখাদ্য বানাতাম সেগুলো সব সেই টেস্ট করতো, এবং ওগুলো টেস্ট করে করে আসলে বেসিক্যালি ওকে দিয়ে টেস্ট করে আমি হচ্ছে আজকে এই পর্যন্ত আসতে পারছি। এবং সেটার জন্য
সেই হচ্ছে আমার একমাত্র। চমৎকার। তার মানে একজন নারীর অগ্রগতিতে ভাইয়ার মানে আপুর হাজবেন্ডের একটা দারুণ ভূমিকা আছে। আমরা সবাই কিন্তু বলি একজন পুরুষ বা নারী মানে সফল একজন নারীর পেছনে একজন পুরুষের হাত, এবং একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকবেই। সো আপুর পেছনে কিন্তু তার হাজবেন্ড ছিল। তাই আমি সবাইকে বলবো, আপনারা যারা আছেন নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন, তাদেরকে সহযোগিতা করছেন, তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা। এবং আরো বলবো, আপনারা আপনারা দয়া করে নারীদের একটু সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা করেন, নারীর প্রতিষ্ঠা পেতে কেউ ঠেকাতে পারবে না। আপু, এবার একটু জানতে চাই যে আপনারা হচ্ছে একজন নতুন উদ্যোক্তা হিসেবে, আমি যদি খাবার নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে আসলে কি কি পদক্ষেপ নিতে হবে? আপনাকে প্রথমেই হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে। ওকে। তো এখন তো আমাদের অনলাইনের যুগ, তো অনলাইনে হচ্ছে যে অনেক ধরনের খাবারের ট্রেনার আছে, যে আপনি যে করতে পারছেন না, আপনি অনলাইনে অফলাইনে যেভাবেই হোক আপনি হচ্ছে সেটার প্রশিক্ষণ আগে নেবেন। কারণ এখন আমরা সবাই হচ্ছে ইউটিউব আমাদের জন্য এখন খুব অ্যাভেলেবেল, বাট ইউটিউব দেখে আসলে হয়তো আমরা বাসার জন্য করতে পারি, কিন্তু যখন আমরা খাবারটা বাণিজ্যিকভাবে শুরু করব, সেটার জন্য আমাদের প্রতিটা জিনিসের মানে সবকিছু স্পেসিফিক জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজে নামতে হবে। ইউটিউব দেখে বা নিজে নিজে ট্রাই করে যে বিজনেসটা, এটা আসলে খুব বেশি দিন টিকবে না, কাস্টমার ওইভাবে পছন্দ করবে না। কারণ আমাদের এখন যে মানে আমাদের কম্পিটিশনটা হচ্ছে বাজারের দোকানের সাথে, কারণ ওখানে এখন অনেক কম্পিটিটর আছে, যার কারণে আমাদেরকে ওইভাবে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। আপু কিন্তু চমৎকার একটা কথা বলেছেন যে আমরা অনেকেই ভাবি যে ইউটিউবেই তো সব আছে, ওখান থেকে দেখলেই হয়ে যাবে, কিন্তু না, বাণিজ্যিকভাবে আপনি যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে হচ্ছে ভালোভাবে ট্রেড আপ হতে হবে। আপনি যদি ভালো মতো কোনো কিছু না জানেন, কোনটার পরিমাণ, এগুলো যদি সম্পূর্ণ না জানেন, পুষ্টিগুণ না জানেন, তাহলে আপনার ব্যবসা বা উদ্যোগ বেশি দূর রান করবে না। আপু, এবার একটু বলেন যে আপনি কি মেলা করেন, এরকম খাবার নিয়ে মেলা করেছেন? আমি মেলা খুব বেশি করিনি, কারণ যেহেতু আমি জবে ছিলাম 7 বছর। আচ্ছা। তো ওই জবের পাশাপাশি আমি কেকের বিজনেসটা করেছি। আচ্ছা। তো এর মাঝে হচ্ছে আমি আমার একটা খতে খাঁটি পরিবার আছে, সেই পরিবারের নসীন আপা, ওনার সাথে আমি অ্যাড হয়ে ওনার সাথে আমি একটা মেলা করেছিলাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার কি মনে হয় যে মেলাটা জরুরি একজন উদ্যোক্তার জন্য? মেলাটা কতখানি জরুরি? হ্যাঁ, অবশ্যই মেলাটা জরুরি, কারণ অনলাইনে উদ্যোক্তা মানে হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে অনলাইনে। তো আমাদের এই বিজনেসটা বা আমাদের যে খাবারগুলো কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য, ওনাদের হাতের কাছে যাওয়ার জন্য মেলাটা আমাদের জরুরি। কারণ ওই মেলায় হচ্ছে ওনারা চেখে, অল্প পরিমাণে চেখে খেয়ে ওনারা টেস্ট করে বুঝতে পারবেন যে আইটেমটা কি রকম এবং সেটা পরবর্তীতে আবার নেওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মেলাতে আপনার ব্র্যান্ডিংটা করার একটা দারুণ সুযোগ পাচ্ছেন, কারণ কাস্টমার হচ্ছে আপনাকে অনলাইনে যেহেতু চেখে দেখার ব্যবস্থা নেই, তো আপনি যখন মেলা করবেন তখন কিন্তু যারা ওই মেলায় আসবে বা আপনার পরিচিত যারা, তারা কিন্তু চেখে খেয়ে দেখে বুঝতে পারবেন যে আপনার খাবারের মান কেমন। আর তখনই কিন্তু আপনার ওই যে বলে না, প্রচারেই প্রসার, তো আপনি যত প্রচার করবেন ততই আপনার প্রসার ঘটবে। আপনি একটু জানতে চাই, আপনার কি পেজ আছে? তো মনে বলেছিলেন ফারিয়াস কুকবুক। আপনার এই পেজে তো আপনি সমস্ত কিছুই দেয়া আছে। জি। তো আমি যদি হচ্ছে অর্ডার করতে চাই আপনাকে কেকের জন্য, কতদিন আগে করতে হবে বলতে হবে আপনাকে? 2 দিন। 2 দিন। আর ডেলিভারি কি আপনি নিজে করেন নাকি আমারটা আমাকে নিতে হবে এরকম কিছু? না, আমার ডেলিভারি ম্যান আছে, ওর মাধ্যমে আমি ডেলিভারি। আচ্ছা, ডেলিভারি নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা কি আছে আপু? আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। কারণ হচ্ছে আমি যে পরিচিত ছেলেগুলোর মাধ্যমে করি, ওরা হচ্ছে ওইভাবে সুন্দর করে ডেলিভারি করে। চমৎকার। আচ্ছা, এবার একটু জানতে চাই আপু, যে একজন নারীর পক্ষে কি এই যে আপনি ডেজার্ট বা কেক, আপনি এটা দিয়ে কাজ করছেন, তো এই কেক বা ডেজার্ট আইটেম নিয়ে কাজ করে সংসার চালানো কি সম্ভব? এখন এই কাজটা যদি আমরা এভাবে ঘরে বসে করি এবং হচ্ছে, হ্যাঁ অবশ্যই সংসার চালানো সম্ভব, কিন্তু সেটা একা কাজ করে হবে না, আপনাকে সাথে কিছু লোক নিতে হবে। এবং সেই লোক নিয়ে একটা নির্ধারিত অর্ডার যদি আপনি প্লেস করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সংসার চালাতে পারবেন। চমৎকার। আমি বলবো আপনারা যারা আপুরা আছেন, ভাইয়ারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা ভালো রান্না করতে পারেন আর একটু প্রশিক্ষণ নিলে আপনারা আরো সুপার পারদর্শী হয়ে যাবেন, তারা কিন্তু শুরু করতে পারেন। আপু কিন্তু শুরু করেছেন এবং আপু কিন্তু বলেছেন যে একজন নারী কিন্তু পারেন আপনার কেকের বিজনেস দিয়ে পুরো সংসার চালাতে। মাশাআল্লাহ।
আপু এবার একটু জানতে চাই যে আপনি আপনার মানে আপনার প্রতিবন্ধকতা আসলে কি ছিল এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করেছেন? প্রতিবন্ধকতা ছিল হচ্ছে আমার প্রোডাক্টগুলো নির্ধারিত কাস্টমারের কাছে পৌঁছানো। আচ্ছা। কাস্টমারের কাছে, কারণ অনলাইনে হচ্ছে যে আপনি ভালো কেক বানাচ্ছেন, কিন্তু সেটা কাস্টমার জানবে কিভাবে? জি। তো সেটা হচ্ছে আমার প্রথম প্রতিবন্ধকতা। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি, প্রথমে হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের আছে তাদেরকে আমি আপ্যায়ন করতাম। আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ, বানিয়ে বানিয়ে খাওয়াতাম। তো সেটা হচ্ছে আমার অ্যাজ এ বিজনেসের গিফট হিসেবে চলে যেত। আচ্ছা, এবং চমৎকার। সেইভাবে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে আমি কারো বাসায় গেলে কেক নিয়ে যাচ্ছি, আচ্ছা। কারো বাসায় মানে যখন কোনো অনুষ্ঠান হবে সেখানে আমি কেকটা স্পন্সর করছি। আচ্ছা, তো আচ্ছা। এইভাবেই হচ্ছে যে আমি এগিয়ে গেছি। তো এটার ক্ষেত্রে পিছনে প্রথমে তো আপনাকে কিছু ইনভেস্ট অবশ্যই করতে হবে, এবং ইনভেস্ট পরিশ্রম সেটা হচ্ছে জাস্ট মানে অ্যাজ এ মানে কোনো ইনকাম হবে না, কিন্তু আপনাকে ইনভেস্ট করে যেতে হবে। আচ্ছা, প্রচারের জন্য। জি। শুধু দর্শক আপুর কাছ থেকে একটু দারুণ কথা কিন্তু জেনে গেলেন। প্রথমে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং মূলধন হিসেবে মূলধন আপনার রাখতেই হবে, এবং প্রথম পর্যায়ে আপনাকে সেই মূলধনটা থেকে আপনি যে কিছু প্রফিট পাবেন সেটার আশা ত্যাগ করতে হবে, কারণ আপনার প্রচারের জন্য কিছু খাবার আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিতেই হবে। এরপর যখন তারা খেয়ে সন্তুষ্ট হবে তখনই কিন্তু অর্ডারের বন্যা বয়ে যাবে। তো ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে। আপু এবার একটু জানতে চাই যে আপনি যেটা বলেছেন যে আপনার প্রতিবন্ধকতা আসলে এই প্রচারটাই ছিল, তো এখন তো আপনার পেজ হয়ে গেছে, এখন একটা আপনাকে সবাই মোটামুটি চিনছেন, তো এখন আপনি রোজ দিন কতগুলো অর্ডার পান? আমার প্রতিদিন মানে আমি এখন আসলে বেসিক্যালি কিছু সমস্যার কারণে এত অর্ডার নিতে পারি না। আচ্ছা। তো প্রতিদিন আমাকে একটা কেক তো করাই লাগে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু আমি একটু জানতে চাই যে আপনার দ্বারা কি কারো কর্মসংস্থানের সুযোগ হয়েছে? এখনো পর্যন্ত হয়নি, তবে আমার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তার মানে হচ্ছে প্রত্যেকটা উদ্যোক্তাই যখন হচ্ছে সফল হন, তিনি নিজে তো সফল হন, সঙ্গে কিন্তু আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এটা শুধুমাত্র উদ্যোক্তা জীবনেই সম্ভব, যেটা আপনি চাকরি করে সম্ভব না। তো আপু আমি আবার একটু জানতে চাই যে আপনার এই উৎসাহ দেওয়ার একজন তো নিশ্চয়ই থাকে, যে কার উৎসাহে আপনার প্রবল একটা ভালো লাগা কাজ করে এই রান্নার ব্যাপারে, তো এইটা কার উৎসাহ ছিল? এবং আরেকটা জানতে চাই যে এত কিছু থাকতে আপনি কেন খাবারটাকেই বেছে দিলেন? বেসিক্যালি খাবারটা হচ্ছে মানে আমার খাবার বানাতে ভালো লাগে। আচ্ছা। এবং মানে মেয়েরা তো বিয়ের পরেই রান্না বান্না বেসিক্যালি শুরু করে, তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড হচ্ছে প্রথম উৎসাহ। আচ্ছা। ও খেতে পছন্দ করে, তো এই কারণে হচ্ছে আমার ডেজার্ট আইটেম মানে ও হচ্ছে মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করে, আচ্ছা। এবং যার কারণে ডেজার্ট বানানোর প্রতি আমার আগ্রহটা বেশি, এবং সেখান থেকে আমি কেক শিখেছি। এবং প্লাস হচ্ছে শুধু ও না, আমার শ্বশুর বাড়ি ইনলস হাউজের সবাই মিষ্টি প্রেমী। আচ্ছা। তো যার কারণে হচ্ছে আমার ডেজার্ট আইটেম বানানোর আগ্রহটা বেড়েছে। তো ওদের উৎসাহ প্লাস হচ্ছে আমি যখন অফিস করতাম, তো আমার কলিগরা যারা ছিলেন ওনারাও আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। ওনারা আমি কেক বানিয়ে অফিসে নিয়ে যেতাম এবং ওখানেও সেল করেছি, তো বিভিন্ন অনুষ্ঠানে। তো ওখান থেকেও আমি উৎসাহ অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমার ফুল ফ্যামিলি আমাকে উৎসাহ দেয়। আচ্ছা আচ্ছা, আপু একটু জানতে চাই আপনার শ্বশুর বাড়িতে এত মানুষ মিষ্টি পছন্দ করে, কারো ডায়াবেটিক্স নাই তো? না আলহামদুলিল্লাহ, কারো ডায়াবেটিস নেই, কিন্তু আমার এবং আমার বাবার বাড়ি সবার আছে। আচ্ছা আচ্ছা, এটা একটা চমৎকার বিষয় যে আলহামদুলিল্লাহ তাদের নেই, সো এই কারণে তারা মিষ্টি খুব পছন্দ করেন। আমার মনে হয় ডায়াবেটিক্সের জন্য আসলে না, সবাই কম বেশি মিষ্টি পছন্দ করে, এটা যার যার টেস্ট বার্ডের ব্যাপার। তবে হচ্ছে তারা বেশি পছন্দ করেন আপুর হাতের ডেজার্ট। বাহ, ভালো লেগেছে। আপু এবার একটু জানতে চাই যে আমাদের এই যে কালের সমাজ এবং হচ্ছে 21শে সংবাদের অনুসন্ধান টিম একটু বের করেছে যে আপনি ভালো গান করেন, কাজের সময় গুনগুন করে গান করেন, সো একটু যদি আমার দর্শকদের 2 লাইন গান শোনাতেন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, জি। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি পাখি মতো পালিয়ে গেছো তুমি।
আর পারবো না, থ্যাংক ইউ। দারুণ চমৎকার, আপনার কণ্ঠ খুব খুব মিষ্টি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু কাজের কথা চলে আসি। আপু, অনেক সময় দেখা যায় যে কেকের মধ্যে, অনেকের কেকে মানে আমি গুটি কয়েক তো খেয়েছি, অনেক সময় ডিমের একটা স্মেল আসে, ওইটা আসলে কিভাবে দূর করা যায়? আপনি যখন কেকটা বানাবেন তখন বিটার মেশিন ইউজ করতে হয় এবং ডিমটাকে খুব ভালোভাবে বিট করতে হয়, এবং একটা নির্দিষ্ট টাইমিং আছে যে এই সময় এই ফোম ক্রিয়েট হলে আপনার আর বিট করার প্রয়োজন নেই। তো ওই টাইমিং পর্যন্ত ফোমটা হলে তখন আর ডিমের গন্ধ অবশ্যই থাকবে না। এবং সাথে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এসেন্স ব্যবহার করি, তো ওই এসেন্স থাকলে কখনোই ডিমের গন্ধ পাওয়া যাবে না। এবার একটু জানতে চাই যে অনেক সময় কেকের ভেতরটা, মানে উপরে তো ক্রিম থাকে আপনার, কিন্তু ভেতরটা অনেক ড্রাই থাকে, কিন্তু আমরা আসলে ড্রাইটা পছন্দ করি না, তো ওটা একটু রসালো কিভাবে করা যায়? এটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে সুগার সিরাপ ব্যবহার করি কেকটাকে রসালো করার জন্য, এবং এটা অবশ্যই ইউজ করতে হবে, তা নাহলে কেকটা খেতে মজা লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি জানতে চাচ্ছিলাম। আপু, এবার একটু জানতে চাই যে অনেক সময় হচ্ছে আপনার আফলাতুনের তো একটা নির্দিষ্ট পরিমাণ মিষ্টির একটা ব্যাপার থাকে, তো ওর থেকে যদি বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার কিভাবে কমানোর ব্যবস্থা আছে? কেক, আফলাতুন এগুলো হচ্ছে বেকিং আইটেম, এটা যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় এটা আপু আসলে কমানোর আর কোনো ওয়ে নাই। কিন্তু যেহেতু এগুলো বেক হয়ে যাবে, একদম ক্রিয়েট হয়ে চলে আসবে, সো এটার একটা আলাদা মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্ট অনুযায়ী যখন চিনিটা দেই তখন সেটা মিষ্টি অবশ্যই বেশি হয় না। আচ্ছা, দারুণ দারুণ। আপু, আপনি হচ্ছে আর কি করেন মিষ্টি আইটেমের, আর কি আছে আপনার? আমার হচ্ছে শাহি মালাই জর্দা, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ফিন্নি, এগুলো হচ্ছে আমার আইটেম। তার পাশাপাশি মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি, বিশেষ করে যে ছানা মিষ্টি, এগুলো আমি আইটেম রাখছি এবং আস্তে আস্তে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। আপু, এবার একটু জানতে চাই, জর্দা অনেক সময় হচ্ছে চালটা গলে যায়, আমরা যারা ঘরে করতে নিই, না গলবার জন্য আসলে কি করা যেতে পারে? চাল হচ্ছে আপনি যদি বাসমতি চাল দিয়ে জর্দাটা করেন তাহলে এটার টাইমিং হচ্ছে 6 মিনিট। আপনি গরম পানিতে 6 মিনিট চালটাকে ফুটিয়ে এটা ঝরিয়ে দিতে হবে। আর যদি পোলাওর চাল করতে যান, সরি আমি ভুল বলেছি, যদি পোলাওর চাল করতে যান সেটা হবে 6 মিনিট, আর যদি বাসমতি চাল করতে যান সেটা হবে 8 মিনিট। এবং চালটা সিদ্ধ করার আগে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বাহ, চমৎকার! আমি এই বিষয়টা জানতাম না, আপুর কাছ থেকে জেনে নিলাম, এবং আমার মনে হয় দর্শক আপনাদেরও উপকার হয়েছে, কারণ অনেকের বাসায় গেলেই দেখা যায় যখন জর্দা দেয় একদম দলা দলা পাকিয়ে থাকে, তো আমি কিন্তু এই কারণে নিজে রান্না করি না, কিন্তু অনেকের বাসায় যখন দেয় আমার তখন খুব কষ্ট হয়, মনে হয় যে কেন ভাই কেন। সো এইটা যারা এই অনুষ্ঠান যারা দেখবেন, আমার মনে হয় তারা একটু জেনে যাবেন যে পোলার চাল হলে আপনাকে গরম মানে ফুটন্ত পানিতে 6 মিনিট জাল করে ছেঁকে ফেলতে হবে, এবং বাসমতি চাল হলে 8 মিনিট। সো টাইমিংটা মনে রাখবেন। আপু, অনেক ভালো লাগছে আপনার এই ব্যাপারগুলো জেনে, আমাদের তো অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা আপু, একটু বলবেন যে খাবারের সোডা এবং কাপড় সোডার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা অনেকে ভুল করে হয়তো এরকম হয়ে যেতে পারে যে সোডা তো হয়তো কাপড়ের সোডা এবং খাবারের সোডা আমরা হয়তো মিক্সড করে ফেলতে পারি, এরকম কিছু। খাবারের সোডা আর কাপড়ের সোডা এটা আপনার প্যাকেটের গায়ে অবশ্যই লেখা থাকবে যে এটা হচ্ছে খাবারের সোডা, আর মানে কাপড় ধোয়ার সোডা যেটা সেটা তো আপনার, আর বেসিক্যালি আমরা যখন মানে বাজারে কিনতে যাব অবশ্যই আমরা ব্র্যান্ড দেখে ভালো মানের একটা প্রোডাক্ট কিনবো। কাপড়ের সোডা তো আর সেই দোকানে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপু, আমি আরেকটু জানতে চাই যে খাবারের মানের দিকে আপনি কতটুকু নজর দেন? অবশ্যই আমি ভালো মানের ব্র্যান্ডিং এর জিনিস ইউজ করি, এবং কখনোই মানে খোলা বাজারের জিনিস আমি কখনো কিনি না, কারণ আমার পরিচিত কিছু দোকান আছে সেখান থেকে আমি নিজে যেয়ে যাচাই বাছাই করে তারপরে কিনে নিয়ে আসি। চমৎকার। আপু, আপনি কি এরকম কিছু হয় যে কাস্টমাররা বললো যে আপু আমার কেকে আপনি এই দিবেন, এরকম কাস্টমাইজ কেক কি করেন আপনি? জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, সো শুধু দর্শক আপনারা যারা কাস্টমাইজ কেক করতে চান, আপনারা কিন্তু ফারিয়া লাফি আপু বা ফারিয়াস কুকবুক এই পেজে নক দিতে পারেন, সেখানে আপনি কাস্টমাইজ করে কেক দিতে পারবেন। আপনার আরো যদি কোনো জানার বা জিজ্ঞাসা করবার থাকে আপনি কিন্তু সেগুলো সরাসরি জানতে পারবেন। আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে এখন হচ্ছে আমি জানতে চাই যে আপনারা হচ্ছে যখন কাজ করেন, মানে যে কেকগুলা তৈরি করেন, তো এইটা তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, তো ওইটা যখন আপনি কি কাস্টমারকে বলে দেন যে এই তাপমাত্রায় রাখতে হবে, নাকি ধরুন আমরা যখন কেক কিনি অনেক সময় মেল্ট হয়ে যায়, তো এই ব্যাপারটা আসলে মানে কতক্ষণ কি করতে হবে এটা যদি একটু বলে দিতেন? এইটা হচ্ছে মানে সর্বোচ্চ কাস্টমারের কাছে পাঠানোর আগে কেকটা অন্তত একদিন
ফ্রিজে রাখতে হবে, মানে আচ্ছা। আমাকেই ফ্রিজে রাখতে হবে। আমি যখন এটা প্রপার টাইমিং এ ফ্রিজিং করে আচ্ছা। এরপরে কাস্টমারের কাছে পাঠাবো, তখন এটা আশা করি কখনোই গলে যাওয়ার কথা না। আচ্ছা, এবং আচ্ছা। পাঠানোর পরে কাস্টমারকে বলে দিই যে এটা হচ্ছে আপনারা এখনই ফ্রিজে ঢুকিয়ে ফেলবেন, এবং খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে কেকটা ফ্রিজ থেকে নামিয়ে নিলেই হবে। এই বিষয়টা আমি জানতাম না, আমি আমার দর্শকদের একটু বলবো। দর্শক, আপনারা কিন্তু অনেক সময় আমরা কেক আনবার পরে আমরা কিন্তু বাইরেই রেখে দিই, ওই ক্ষেত্রে আমরা বলি কেকটা ভালো হয়নি, গলে গেছে। তো এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খাবার অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে কেকটা বের করবেন, তাহলে কিন্তু আপনারা কেকটা মজা করে খেতে পারবেন। অন্যথায় কেকটা কিন্তু গলে যাবে, আর তখন নাম পড়বে ওই আপুর কেক ভালো না। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা আপু, এবার হচ্ছে একদমই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বর্তমান ফারিয়া লাফি যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর আপনাকে কোন অবস্থানে দেখতে চান? আমি একজন সফল বিজনেস ওমেন হিসেবে পরিচিত হতে চাই। আচ্ছা আচ্ছা, আর কিছু? সবাই আমাকে আমার নামে জানবে যে আমি ফারিয়া লাফি। আচ্ছা, চমৎকার বলেছেন, চমৎকার। আপু, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে নারীদের আইডেন্টিটির বিষয়টা আসলে কতখানি জরুরি? আপনার কি মনে হয় যে আমাদের প্রত্যেকেরই উচিত যে নিজস্ব নামে সবাই ডাকুক আমাদের, বা আমাদের চিনুক? এটা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে যে আপনি শুধু মানে আমি ছোটবেলা থেকে কখনো মানে আমার বাবার কাছ থেকে চেয়ে টাকা নিতে ভালো লাগতো না। আচ্ছা। তো যেখানে বাবার কাছ থেকে টাকা নিতে ভালো লাগতো না চেয়ে, তো সেখানে হাজবেন্ডের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেওয়া বা নিজের প্রয়োজনীয় বিষয়গুলো অ্যাজ এ আমি আমার বাবা মার জন্য এখন কিছু কিনবো, সেটার জন্য হাজবেন্ডের কাছে চাওয়া, সেটাও খুবই মানে ইগোতে লাগে বা খারাপ লাগে। আচ্ছা। যে যে যেহেতু আমরা পড়াশোনা করেছি এবং পড়াশোনা করে আমরা সরকারের মানে সরকারি কিছু টাকা খরচ করেছি এবং নিজের বাবা মার কাছ থেকে টাকা খরচ করেছি, সেই টাকাগুলোর একটা ফিডব্যাক দেওয়া তো জরুরি অ্যাজ এ মেয়ে হিসেবে। এই জন্য আমি মনে করি যে শুধু ছেলে না, ছেলে মেয়ে সবাইকেই কাজে থাকা উচিত, এবং সেই কাজে থেকে তাদেরকে নিজের পরিচয় এবং আর্ন করা উচিত। সফলতাটা জরুরি, যাতে শুধু নিজের জন্য না, নিজের এবং পরিবারের সবার জন্য, শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবার জন্যই আপনি কিছু করতে পারেন। দারুণ বলেছেন, দারুণ বলেছেন, খুব ভালো লাগলো আপু। আপু খুব চমৎকার কিছু কথা বলেছেন যে আমাদের নিজেদের টাকায় আমরা হচ্ছে নিজেদের বাবা মাকে শ্বশুর বাড়িতে যখন আমরা নিজেদের টাকায় তাদের জন্য কোনো গিফট কিনতে পারবো, তাদের জন্য কিছু করতে পারবো, আমাদের হচ্ছে মন কিন্তু একদম ভরে যাবে। তো আপু সেটাই বোঝাতে চেয়েছেন, এবং সবচাইতে বড় কথা যে আমাকে পড়ালেখা করাতে আমার বাবা মার যতটুকু এফোর্ট এবং টাকা খরচ হয়েছে, আমার ভাইয়ের জন্য সেম গিয়েছে। তো ভাই যদি তার নামে পরিচিত হতে পারে, তাহলে আমি কেন নই? তো আমার মনে হয় প্রত্যেকটা নারীর উচিত নিজস্ব আইডেন্টিটি তৈরি করা, এবং নারীদের সবার উচিত কিছু না কিছু করে আর্ন করা। তো সবাই চেষ্টা করবেন কোনোভাবে, যেভাবে হোক, যার যে প্রতিভা আছে সেটা নিয়ে সেটাকে আরেকটু দক্ষ করে আপনারা হচ্ছে কাজে নেমে পড়ুন। আমার মনে হয় একটু পরিশ্রম করবেন, ধৈর্য ধরবেন, সফলতা আসবেই। আপু অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকার আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে যারা আসতে চান, আমাদেরকে অবশ্যই ইনবক্স করে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবে না। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।